Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. আজকে EVS এর 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এখানে টোটালে 15টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা একবার অ্যাটেনশন দিয়ে যদি দেখে নেন না, তাহলে আশা করি আপনার মাথায় অনেক ইনফরমেশন, অনেক জিনিস আমি আপনার মাথায় স্টক করে দিতে পারবো। এটা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। তাছাড়া এই চ্যানেলে প্রাইমারি টেট এবং সিটেটের সিলেবাস ধরে পুরো সিলেবাস ধরে আমি আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। আপনারা এই চ্যানেল থেকে প্রাইমারি টেট বলেন, সিটেট বলেন, এর উপরে ফুল প্রিপারেশন নিতে পারবেন। তো তাছাড়া আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট যদি দেখেন, তাহলে ওইখানে আপনারা সিডিপি বলেন, ইভিএস বলেন, ম্যাথমেটিক্স বলেন, এই সাবজেক্টগুলোর উপরে আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো রয়েছে। আপনারা ওই ভিডিওগুলো যদি একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো তাছাড়া আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন। সেখানে যুক্ত হলে ফ্রিতে ওই এমসিকিউগুলোর পিডিএফ, প্রত্যেকটা সাবজেক্টের ওই এমসিকিউগুলোর পিডিএফগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এইগুলো প্রিন্ট আউট করে নিজে থেকে প্র্যাকটিস করুন। যেখানে অসুবিধা হবে আমাকে টেলিগ্রামে বলুন, আমি আপনাদের পাশে রয়েছি, চিন্তার কোনো কিছু নেই। তো চলুন আজকে ইভিএস এর 4 নম্বর প্র্যাকটিস সেটটি দেখে নিই। চলুন প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন গাছের রস থেকে মিষ্টি সিরাপ তৈরি হয়? অপশন এ ম্যাপেল, অপশন বি পাইন, অপশন সি বাচ, আর অপশন ডি বলছে ওক। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? না, সঠিক উত্তর হবে ম্যাপেল। এটা আবার কোন ধরনের গাছ? দেখুন, এটা খুব দারুণ ইন্টারেস্টিং গাছ, বা খুব সুন্দর একটা গাছ, আকর্ষণীয় একটা গাছ, মনোরম আকৃতির একটা গাছ। হ্যাঁ, তো এই গাছ তো এমনিতে দেখতেও খুব সুন্দর। এই পাতাগুলো বেশ চওড়া এবং বিভিন্ন কালারেরও হয়। হ্যাঁ, আপনারা গুগলে একটু দেখে নেবেন, ম্যাপেল বলে একটা সার্চ করে, ম্যাপেল গাছটা কি ধরনের গাছ। তো এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে খুব কম পাওয়া যায়। এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আপনার কানাডা, এইগুলো জায়গাতে প্রচুর পরিমাণে এই ধরনের গাছগুলো রয়েছে। এগুলো থেকে কি হয়, এই ম্যাপল সিরাপ বলে একটা সিরাপ তৈরি হয়। হ্যাঁ, কানাডায় এগুলো প্রচুর পরিমাণে এই গাছগুলো থেকে সিরাপ বিক্রি করা হয়। ঠিক আছে, সিরাপ তৈরি করে বিক্রি করা হয়। তো বিশ্বের প্রায় 71% হ্যাঁ এই ম্যাপেল সিরাপগুলো কানাডা কিন্তু তৈরি করে থাকে। হ্যাঁ, তো এই একটা কথা ছিল। তো এটা একটু মনে রাখবেন যে ম্যাপেল এই গাছের রস থেকে মিষ্টি সিরাপ তৈরি করা হয়। ওকে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এই জন্য এটাকে 1 নম্বরে রাখা হয়েছে। চলুন তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইউট্রোফিকেশন। না, ইউট্রোফিকেশনটা কি? ইউট্রোফিকেশন ঘটে কিসের কারণে? মাটির দূষণের কারণে, বি শব্দ দূষণের কারণে, সি জল দূষণের কারণে, নাকি ডি বায়ু দূষণের কারণে? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, জল দূষণের কারণে। এটা কি ইউট্রিফিকেশনটা কি? দেখুন, ইউট্রিফিকেশন এটা এতটাই এটা অ্যাকচুয়ালি মানুষের কারণেই ঘটে। আমরা পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে, শিল্প বর্জ্য জলে ফেলা থেকে শুরু করে, সার প্রবাহ থেকে শুরু করে, অন্যান্য অপুষ্টি জাতীয় জিনিসগুলো আমরা জলে ফেলে দিই। এগুলোর ফলে কি হয়? জলের মারাত্মক ক্ষতি হয়। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে ইউট্রিফিকেশন। অর্থাৎ এই যে জলে আপনার শ্যাওলা জমে, হ্যাঁ, মৃত জীবজন্তুগুলো পড়ে, বা মাছগুলো মারা যায়। হ্যাঁ, তো এইগুলো ঘটে যাওয়ার ঘটনাটাকে বলা হয় ইউট্রিফিকেশন ঘটা। হ্যাঁ, তো এই ইউট্রিফিকেশনটা আমি বললাম মানুষের কারণেই ঘটে, এটা জল দূষণের কারণে। ওকে, তো জল দূষণের ফলে কিন্তু এই ইউট্রিফিকেশনের ঘটনাটা ঘটে থাকে। এটা একটা বোঝাতে পারলাম। এরপরে চলুন 3 নম্বর প্রশ্ন, ইউগ্লিনা। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইউগ্লিনাটা কি? না, অপশন এ বলছে মৃতজীবী, অপশন বি বলছে পরজীবী, অপশন সি হচ্ছে জীবযৌগজীবী, নাকি অপশন ডি স্বভোজী ও পরভোজী উভয়ই? তো এটা সঠিক উত্তর কি হবে? না, ইউগ্লিনা এক ধরনের জীব, হ্যাঁ, যেটা স্বভোজী এবং পরভোজী উভয়ই। ওকে, তো অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর।
যেমন মৃতজীবী যদি আমরা বলি, যেমন আমরা আমাদের সামনের উদাহরণগুলো থেকে দেখতে পাই, যদি ছত্রাকের কথা বলি তাহলে ছত্রাক হয়ে যাবে মৃতজীবী। আর পরজীবীর কথা যদি বলি তাহলে আপনার মাথার উকুন বা কৃমি এগুলো পরজীবী বলতে পারেন। ওকে, আর অপশন সি যেটা বলছি যে জীব যৌগজীবী, এই যৌগজীবী যেটা সেটা যেমন আমরা মানুষ, গরু, বাঘ এগুলো কিন্তু আপনার জীব যৌগজীবী বলতে পারেন। ওকে, তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, স্বভোজী ও পরভোজী উভয়ই। ওকে, এরপরে চলুন 4 নম্বর প্রশ্নটি দেখে নিই। 4 নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা হলো। আন্তর্জাতিক তারিখ রেখাটা কি না, অপশন এ বলছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, অপশন বি হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, অপশন সি হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, নাকি উপরের এদের কোনোটি নয়। তো আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে 180 ডিগ্রির দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি এই আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন যেটা, এটা হচ্ছে কি এই যে পৃথিবী পৃষ্ঠে একটা অঙ্কিত একটা কাল্পনিক রেখা বলতে পারেন। হ্যাঁ, এটা উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা একটা ক্যালেন্ডারের দিন ঠিক করে দেয় যে এটা পরবর্তী দিনটা কি কোন দিন হবে, অর্থাৎ আপনার এই স্থানের দিনটা কত তারিখ হবে বা আজকে কত তারিখ, হ্যাঁ এটা একটু ঠিক করে দেয়। আবার ধরুন আপনার পূর্বের যারা বাস করে বা পশ্চিমে যারা বাস করে তাদের দিনটা কি হবে, হ্যাঁ সেটাও কিন্তু ওই আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে ঠিক করা হয়। অর্থাৎ কোন দিন হয়তো আপনি একদিন ওদের থেকে এগিয়ে আছেন বা পিছিয়ে আছেন, এগুলো কিন্তু ওই আন্তর্জাতিক তারিখ রেখা থেকে কিন্তু ঠিক করা হয়। এই একটা জিনিস গেল। তো এগুলো নিয়ে বিস্তারিত বলা যাবে, আমি এর নিয়ে পরবর্তীতে ডিটেলস ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো। চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তো চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 5 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝুন তাহলেই পারবেন। প্রশ্ন বলা হয়েছে কোনো বাচ্চার সরু বাঁকা পা বা পেটটা ফোলা হলে হ্যাঁ কোন খাদ্য উপাদানের অভাব হয়েছে বলে আপনি মনে করেন। না, প্রশ্নে কি বলা হয়েছে, কোনো একটা বাচ্চার যদি পাগুলো সরু হয়ে যায় বা পেট যদি ফুলে যায় তাহলে কোন খাদ্য উপাদানের অভাবে এগুলো হয়েছে বলে আপনি মনে করেন। অপশন এ প্রোটিন, অপশন বি আয়রন, অপশন সি জিঙ্ক, নাকি অপশন ডি ভিটামিন ডি। তো এর সঠিক উত্তর হবে ভিটামিন ডি, কারণ আমরা জানি প্রত্যেকটা ভিটামিনের উপরে আমি আপনাদেরকে ভিডিও দেব, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আস্তে আস্তে কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করার সাথে সাথে কিন্তু অনেকগুলো ভিটামিন সম্পর্কে বলাও হচ্ছে। তো ভিটামিন ডি অ্যাকচুয়ালি কি, ভিটামিন ডি এর অভাবে আপনার এই যে হাড়ের ঘনত্বটা না, এই হাড়ের ঘনত্বটা অনেকটা কমে যায়, এগুলোকে অনেক সময় ফ্র্যাকচার হয়ে যেতে পারে, হাড়গুলো ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো এটা শিশুদের মধ্যে যে রিকেট ধরনের রোগ বলে, একটা মারাত্মক রোগ, বিরল রোগ বলা হয়। তো এই রিকেট রোগগুলো হতে পারে। হ্যাঁ, তো এই রিকেট রোগের কারণে হাড়গুলো নরম হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। তো এগুলো বেশিরভাগই আফ্রিকান বা আমেরিকান এই সমস্ত শিশুদের মধ্যে এই ধরনের রিকেট রোগগুলো বেশি দেখতে পাওয়া যায়। চলুন এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জ যে ধাতুর মিশ্রণ। তো অপশন এ বলছে তামা ও রূপো, মানে তামা এবং রূপা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, নাকি অপশন বি তামা ও টিন, নাকি অপশন সি তামা ও জিঙ্ক, আর অপশন ডি বলছে তামা ও লোহা। তো এর সঠিক উত্তর কি হবে না, ব্রোঞ্জ হচ্ছে কি তামা ও টিন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, তামা ও টিন। অ্যাকচুয়ালি তামা প্রায় 88% এবং টিন প্রায় 12%। হ্যাঁ, এইগুলোর সংমিশ্রণে এই সংকর ধাতু তৈরি হয় ব্রোঞ্জ। তো এই ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিনের মিশ্রণে। ওকে, এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, 7 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে না, সবুজ বিপ্লবের জনক কে। তো সবুজ বিপ্লবের জনক কে, অপশন এ হচ্ছে ডারউইন, অপশন বি হচ্ছে নরম্যান বোরলাগ, অপশন সি বলছে স্বামী কৃষ্ণনাথ, নাকি অপশন ডি উপরে কোনো কেউই নন। তো সবুজ বিপ্লবের জনক হচ্ছেন নরম্যান বোরলাগ।
তিনি কিন্তু পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা যেতে পারে তাকে। কিন্তু যদি ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হতো তাহলে কে হতেন? না, ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন প্রফেসর MS স্বামীনাথন। কে? না, MS স্বামীনাথন। তো তার নামটা ভালো করে মনে রাখবেন, স্বামীনাথন। তো অ্যাকচুয়ালি সবুজ বিপ্লবটা কি? অ্যাকচুয়ালি সবুজ বিপ্লব হচ্ছে কি, যে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল পাওয়ার জন্য, এগুলো পাওয়ার জন্য কী করা হতো, আধুনিক সরঞ্জামগুলো ব্যবহার করার কৌশলগুলো ব্যবহার করা হয়েছে, যার জন্যে সবুজ বিপ্লব এসেছে। যেমন ট্র্যাক্টর বলেন বা কীটনাশক বলেন বা সার সেচ ব্যবস্থা, এই সমস্ত জিনিসগুলো কৃষিক্ষেত্রে ব্যবহার করার ফলে কৃষির উৎপাদনশীলতাটা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এবং এগুলোর পৃথিবীতে প্রথম এই নরম্যান বোরলাগি প্রথম এটা স্টার্ট করেছিলেন, যার জন্য তাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। এবং ভারতে এই প্রফেসর MS স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। ওকে, তো এই জায়গাগুলো আপনারাকে মনে রাখতে হবে। এগুলো পরিবেশের উপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে প্রত্যেকটাই কালেক্টেড কোশ্চিন। আপনারা কোশ্চিনগুলোকে ভালোভাবে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে বোঝার চেষ্টা করুন, খাতায় নোট ডাউন করে নিন। তাছাড়া আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে এই সমস্ত পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অলরেডি এর আগে যতগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। আচ্ছা, আমরা 8 নম্বর প্রশ্নটা দেখে নেব। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট। এই নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট কোন সালে হয়েছে? 2005, অপশন বি 2006, অপশন সি 2008, নাকি অপশন ডি 2010? তো এর সঠিক উত্তর হবে অপশন বি 2006। ওকে, তো 2006 সালে নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট এটা চালু হয়েছে। এটা অ্যাকচুয়ালি এটা কী জিনিস? নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট আবার কী জিনিস? দেখুন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার মানে ওই অ্যানিম্যালদের, ওই পশুদের ওয়েলফেয়ার জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে। আপনি যদি ওই অ্যানিম্যালদের, প্রাণীদেরকে অতিরিক্ত কাজ করান, এটা কিন্তু ঠিক নয়। অতিরিক্ত কাজ করানো যাবে না। এটা হচ্ছে এই নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্টের আইন অনুযায়ী। হ্যাঁ, এই আইন অনুযায়ী বলা হয়েছে, সেখানে সেক্টর 5-এ বলা হয়েছে যে প্রাণীদের অতিরিক্ত মাত্রায় আপনি কাজ করাতে পারেন না বা উচিত নয়। ওকে, 2 নম্বর বলা হয়েছে যে তাদেরকে আঘাত করে বা অন্যথায় আঘাত করে, তাদেরকে এমনি অযথায় আপনি তাদেরকে আঘাত করছেন, এই রকম যন্ত্রপাতি আপনি তাদেরকে অযথা অন্য কোনো যন্ত্র দিয়ে আপনি তাদেরকে মারতে পারবেন না, মারধর পারবেন না, এগুলো কিন্তু ওই আইনে বলা হয়েছে। তাছাড়া আপনি শুধুমাত্র তাদেরকে বেঁধে রেখে অযথা কষ্ট দিতে পারেন না তাদেরকে। হ্যাঁ, তাদেরকে বিশ্রাম দিতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে অ্যানিম্যালদের। ওকে, তো এমনভাবে বেঁধে দিলেন যাতে তারা ওই বাধার ফলে একটা অস্বস্তি বোধ করছে, কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, এইগুলো কিন্তু করা যাবে না এই নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট অনুযায়ী। ওকে, তো চলুন নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে ঝুম চাষ হলো। তো ঝুম চাষ কি? মধ্যযুগীয় কৃষি ব্যবস্থা, আদিম কৃষি ব্যবস্থা, এক বিশেষ ধরনের উদ্ভিদ বলা হয় এটাকে, নাকি আধুনিক কৃষি ব্যবস্থা? তো ঝুম চাষ অ্যাকচুয়ালি আধুনিক কৃষি ব্যবস্থা। এটা অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো এটা কি? ঝুম চাষটা হচ্ছে কি, দেখুন এটা বিশেষ কিছু না। এটা মূলত আমরা আসামে, মণিপুরে, মিজোরামে, নাগাল্যান্ডের মতো জায়গাগুলোতে হ্যাঁ এই ঝুম চাষগুলো বেশি দেখতে পাই। তো এটা কি জিনিস? এটা অ্যাকচুয়ালি কৃষক যারা রয়েছে তারা অস্থায়ীভাবে জমিতে চাষ করে থাকে। যে জমিতে অস্থায়ীভাবে জমিতে চাষ করে, কিন্তু ওই যখন দেখা যায় ওই জমির যখন উর্বরতা নষ্ট হয়ে যায়, মাটি যখন ক্ষয় হয়ে যায়, অনুর্বর হয়ে পড়ে, তখন তারা ওই মাটি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এই ধরনের চাষ করাকে বলা হচ্ছে ঝুম চাষ করা, ঝুম চাষ। ওকে, তো এটা একটু মনে রাখবেন, এটা অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলুন নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে পাহাড়ের ধাপে চাষ করার কারণ কি?
এই যে পাহাড় আমরা দেখেছি অনেক জায়গায়, অনেক আপনারা ছবিতেও দেখতে পারেন বা অনেক সময় মোবাইলে বা নিজের চোখেও হয়তো দেখেছেন যে পাহাড় কেটে কেটে পাহাড়ের গায়ে কিন্তু চাষ করা হয়। তো এটা কেন করা হয়, পাহাড় কেটে কেটে কেন করা হচ্ছে, পাহাড়ের ধাপে ধাপে কেন চাষ করা হচ্ছে? তো অপশন এ বলা হচ্ছে শ্রমিকদের হাঁটা চলার সুবিধার জন্য, নাকি অপশন বি ফসল তোলার সুবিধার জন্য, নাকি অপশন সি জল ধরে রাখার জন্য, নাকি অপশন ডি চাষ দেবার সুবিধার জন্য? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি জল ধরে রাখার জন্য। কেমন এটা জল ধরে রাখার জন্য? দেখুন যখন বৃষ্টি হয় না, পাহাড়ের গা বেয়ে প্রচুর পরিমাণে জলটা নিচে নেমে যায় অত্যন্ত বেগে। তো যখন ধাপ করা থাকে তখন ওই জলের বেগটা ওই ধাপে বাধা পায় এবং সেখানে জলের রোধটা মানে সেই রোধটা একটু কম পায়, হ্যাঁ, এবং এতে করে চাষে ওই ফসলের ক্ষতিটা কম হয়, হ্যাঁ। তো এই একটা জিনিস গেল। তাছাড়া আপনারা মাটির ক্ষয় রোধ করার জন্য কিন্তু এটা করা হয়, কিন্তু এখানে অপশন যেহেতু নাই, মাটির যদি অপশন থাকতো মাটির ক্ষয় রোধে সাহায্য করে, এটা অবশ্যই মাটির ক্ষয় রোধে সাহায্য করে। যদি সরাসরি একটা জল নিচে পড়ে তাহলে একটা মাটির ক্ষয় হবে, নিচের মাটিগুলোর ক্ষয় হবে, হ্যাঁ। তো এটা কিন্তু মাটির যেহেতু ধাপে ধাপে জলটা আসছে সেই জন্য অনেকটাই মাটির ক্ষয় রোধে সাহায্য করে এটা। তো এটা একটা জিনিস গেল। আচ্ছা, এরপরে আমরা নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন দেখে নেব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক খাদক? অপশন এ হচ্ছে বাজ পাখি, অপশন বি বাঘ, অপশন সি হরিণ, নাকি অপশন ডি কোনোটিই নয়? তো প্রাথমিক খাদক বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক খাদক? তাহলে প্রাথমিক খাদক কোনটা? না অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, হরিণ। ওকে, তো এটা একটু জেনে নিন যে প্রাথমিক খাদক কাদের বলে? যারা তৃণভোজী হয় এমন জীব যারা সরাসরি খাদ্য উৎপাদকদেরকে খেয়ে নেয়, যারা উৎপাদককে সরাসরি খেয়ে নেয়। যেমন আমরা ভালো একটা উৎপাদকের নাম প্রাথমিক খাদকদের উদাহরণ বলতে পারি গরু, হ্যাঁ, গরুর কথা বলতে পারি যে গরু সরাসরি ওই উৎপাদককে খেয়ে নেয়, গাছগুলোকে খেয়ে নেয়, হ্যাঁ। তো ওটাকে বলা হচ্ছে প্রাথমিক খাদক। তাছাড়া হরিণ বলতে পারেন, ঘাস ফড়িং বলতে পারেন, মুরগি বলতে পারেন, ছাগল বলতে পারেন, এই সমস্ত বা হাতি বলতে পারেন, এই সমস্ত প্রাণীদেরকে আমরা প্রাথমিক খাদকদের মধ্যে রাখতে পারি। ওকে, তো তাছাড়া আমরা বাঘ বলি যদি বা বাজ পাখি, এরা কিন্তু প্রাথমিক খাদক নয়। আমরা খাদক বা খাদ্য শৃঙ্খল নিয়ে যখন আলোচনা করব, হ্যাঁ, একটা চ্যাপ্টার রয়েছে আপনাদের সিলেবাসে, ওটা নিয়ে আলোচনা করলে আপনারা পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা তারপরে প্রশ্নে চলে যাই 12 নম্বর প্রশ্নে। চলুন 12 নম্বর প্রশ্নটা দেখে নিই। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন প্রক্রিয়ায় উদ্ভিদের জন্ম হয়? খুবই সহজ প্রশ্ন, কোন প্রক্রিয়ায় উদ্ভিদের জন্ম হয়? অপশন এ হচ্ছে বাষ্পায়ন, অপশন বি খাদ্য গ্রহণ, অপশন সি অঙ্কুরোদ্গম, নাকি অপশন ডি ঘনীভবন? তো এর সঠিক উত্তর কি হবে? না যে প্রক্রিয়ায় উদ্ভিদের জন্ম হয়, অর্থাৎ একটা বীজ থেকে নতুন উদ্ভিদ যে বিকশিত হয়, উদ্ভিদ যে বেড়ে ওঠে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? না অঙ্কুরোদ্গম, হ্যাঁ। তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন সি রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গমের ফলে কিন্তু একটা বীজ থেকে একটা চারা থেকে মানে উদ্ভিদ জন্ম হয়। ওকে, তো এটা হয়ে যাচ্ছে অপশন সি রাইট অ্যান্সার, অঙ্কুরোদ্গম। এর পরের প্রশ্ন দেখুন 13 নম্বর প্রশ্ন। মাত্র আমরা এখানে টোটালে 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, আমরা 12টা অলরেডি শেষ করে দিয়েছি, আর মাত্র 3টে এমসিকিউ রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি প্রশ্নগুলোকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে মাথায় গেঁথে থাকবে, আর যদি শুধুমাত্র প্রশ্ন পড়ে যান উত্তর করে যান তাহলে হবে না। প্রশ্নটাকে ভালোভাবে এটা ওটা করে বুঝেন, তাহলেই কিন্তু আপনাদের সব কিছু সহজ হয়ে যাবে, একবার পড়লেই হয়ে যাবে। ওকে, চলুন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাণী বা উদ্ভিদকে বাইরের কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে কি বলে? অপশন এ ইনসিটু সংরক্ষণ, অপশন বি এক্সিটু সংরক্ষণ, অপশন সি এন ভিভো সংরক্ষণ, নাকি অপশন ডি বলছে ইনভিট্রো সংরক্ষণ?
তো এর প্রশ্নে বলা হয়েছিল প্রাণী বা উদ্ভিদকে বাইরের কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কি? অপশন বি এক্সিটু। এক্সিটু মানে হচ্ছে যে উদ্ভিদগুলো রয়েছে, যে প্রাণীগুলো রয়েছে বিপন্ন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে আমরা কি করব, একটা চিড়িয়াখানায় নিয়ে গিয়ে একটা সংরক্ষণ করে রাখবো। এই কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করে রাখাটাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ওকে, বোঝাতে পেরেছি। এরপরে দেখুন ইনসিটু সংরক্ষণ। ইনসিটুটা কি হচ্ছে, যেখানকার গাছ বা যেখানকার প্রাণী সেখানেই থাকবে, সেখানেই থেকে আমরা সেটাকে দেখাশোনা করব, সেখানেই থেকে ওরাকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থাপনাটাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। বোঝাতে পারলাম? তো তাহলে এইভাবে মনে রাখবেন। আশা করি এই কোশ্চিনটা হাইলি ইম্পর্টেন্ট কোশ্চিন। এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে যেমন নেওয়া হয়েছে, আশা করি আমরা এই ধরনের কোশ্চিনগুলোকে কমন পেয়ে যাব। প্রত্যেকটা প্রশ্নকে বোঝার চেষ্টা করুন, প্রশ্নগুলোকে নেওয়ার চেষ্টা করুন, বুঝতে পারবেন, তাহলেই কিন্তু এটা মাথায় গেঁথে থাকবে, প্রশ্নগুলো পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে পারবেন। ওকে, তো চলুন তারপরে প্রশ্ন, মাত্র আর দুটো প্রশ্ন রয়েছে। 14 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মারাত্মক প্রশ্ন। প্রশ্নটা ভালো করে পড়ুন। প্রশ্ন বলা হয়েছে ম্যারাসমাস, এই ম্যারাসমাস রোগে আক্রান্ত কোনো রোগীকে নিচের কোন খাদ্য উপাদানকে বেশি দিতে হবে বলে আপনি মনে করেন? প্রশ্নে বলা হয়েছিল ম্যারাসমাস রোগে আক্রান্ত কোনো রোগীকে নিচের কোন খাদ্য উপাদানকে বেশি দিতে হবে বলে আপনি মনে করেন? তাহলে আমাকে আগে জানতে হবে ম্যারাসমাস রোগটা কী। হ্যাঁ, তাহলে তো পারবো। তাহলে ম্যারাসমাস রোগটা কি আপনাদেরকে বলে রাখি, যে ম্যারাসমাস রোগ হচ্ছে কি একটা শক্তির ঘাটতি থাকা, অর্থাৎ অপুষ্টিজনিত একটা রোগ। আপনার দেহে যদি অপুষ্টি থাকে, অপুষ্টির অভাবে ভোগেন, তাহলে আপনার কিন্তু ম্যারাসমাস রোগে হতে পারে। হ্যাঁ, আপনার দেহে যদি শক্তির ঘাটতি থাকে, তাহলে কিন্তু এই অপুষ্টিজনিত রোগগুলো, এই ধরনের রোগ ম্যারাসমাস রোগ, হ্যাঁ, হতে পারে। অ্যাকচুয়ালি ম্যারাসমাস হচ্ছে কি শরীরের কাজ করার জন্য যে প্রয়োজনীয় যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে, সেই ম্যাক্রোনিউট্রিয়েন্টের মতো রোগগুলো, যেমন আপনি মানে এইগুলোর অভাব দেখা, অর্থাৎ প্রোটিনের অভাব থাকা, কার্বোহাইড্রেটের অভাব থাকা, চর্বির ঘাটতি থাকা, এইগুলোর কারণে আপনার দেহে যে মারাত্মক অপুষ্টির রোগ, এটাকে বলা হচ্ছে ম্যারাসমাস রোগ। তো অপশানগুলো বলা হচ্ছিল যে অপশান এ প্রোটিন, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি প্রোটিন ও কার্বোহাইড্রেট, নাকি অপশান ডি উপরের কোনোটি নয়। তো কি হবে সঠিক উত্তর? অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, প্রোটিন ও কার্বোহাইড্রেট। ওকে, তো এইভাবে কিন্তু যদি মনে রাখেন এই প্রশ্নগুলো, কিছু কিছু অজানা রোগ রয়েছে বা অজানা প্রশ্ন রয়েছে, এইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন এক্সামগুলোতে, আদার্স কম্পিটিটিভ এক্সামগুলোতে, সিটেটের কোশ্চিনগুলোতে, আদার্স স্টেটের কোশ্চিনগুলো ঘেটে নেড়ে চড়ে আপনাদেরকে সেইখান থেকে কালেক্ট করে আপনাদেরকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। প্রশ্নগুলোর অনেকটাই ইম্পর্টেন্ট, অনেকটাই গুরুত্ব রয়েছে। আপনারা প্রশ্নগুলোকে ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নকে বোঝার চেষ্টা করুন, তাহলেই পারবেন। চলুন, একটা খুব সহজ প্রশ্ন রাখা হয়েছে আপনাদের জন্য। আপনারা আশা করি প্রত্যেকেই এটাকে কমেন্টে বলতে পারবেন, সেই জন্য এটাকে রাখা হয়েছে। আপনাদের প্রত্যেকের কমেন্টটা আমি চাই। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আপনারা অবশ্যই কমেন্টে দেবেন। ওকে, আমি প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি যে নিম্নের কোনটি কৃষকের বন্ধু বলে পরিচিত? নিচে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে কৃষকের বন্ধু বলে, নিচের কোনটাকে কৃষকের বন্ধু বলা হয়, এটা কমেন্টে অবশ্যই জানাবেন। এক অপশন ছিল আরশোলা, কেঁচো, ইঁদুর, নাকি গঙ্গা ফড়িং। কোনটাকে কৃষকের বন্ধু বলা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি প্রত্যেকের কাছ থেকে আমি এই প্রশ্নের কমেন্টের অ্যান্সারটা যেন পাই। ওকে, তো আরও একবার আপনাদেরকে ভালোভাবে জানিয়ে রাখবো, চ্যানেলের যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধুমাত্র আপনাদেরকে একবার বলবো, টেলিগ্রাম গ্রুপে আসুন। টেলিগ্রাম গ্রুপ থেকে এই ধরনের পিডিএফগুলো নিয়ে আপনারা খাতায় নোট করুন অথবা প্রিন্ট আউট করে নিয়ে নিজের কাজে লাগান, নিজেকে তৈরি করুন। নিজের অনেকগুলো যোগ্যতা অর্জন করেছেন, এই যোগ্যতাকে কাজে লাগান। হ্যাঁ, তাহলেই হবে। আপনি যদি শুধুমাত্র ওই ডিগ্রি নিয়ে ঘোরাফেরা করেন
পরীক্ষার দিন পরীক্ষা দিতে যান, তাহলে কি করা হবে বলুন? তাহলে আপনাদেরকে কি করতে হবে? রেগুলার স্টাডি করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং ডিটেলস কন্টেন্টগুলোকে পড়তে হবে। প্রত্যেকটা কন্টেন্টকে, যে 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে আপনাকে পড়তে হবে। এখানে সাজেশন করে পড়বো এরকমটা না, কিন্তু অনেক অনেক বেশি পড়তে হবে, তাহলেই কিন্তু সাকসেস পাওয়া সম্ভব। ওকে, তো আশা করি প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।